বাড়ি ভাড়া চিকিৎসা ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সমাবেশ, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হত্যার প্রতিবাদে বিভিন্ন জেলায় ছাত্রদলে বিক্ষোভ, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি। সাভারে বিইউপির সাবেক শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রোজারিও সহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন পুলিশের। এবং চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ভাঙন, হুমকিতে গুরুত্বপূর্ণ স্থাপনা, বিপাকে নদী পাড়ের মানুষ। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথেই আছি সালিহা পারভিন সাথী। বাড়ি ভাড়া চিকিৎসা ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে রংপুর ও জয়পুরহাটে বিক্ষোভ করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দুপুরে ৭ দফা দাবিতে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আন্দোলনের পর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রতিনিধি দল। শিক্ষকরা জানান, গত এক সপ্তাহ ধরে দাবি আদায়ে কর্মবিরতি পালন করে আসছেন তারা, কিন্তু রাজধানীতে দাবি আদায়ে কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে, যা বিপ্লব পরবর্তী সময় মেনে নেওয়া যায় না। একই সাথে সরকারের অযৌক্তিক বৈষম্যমূলক ৫% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছেন তারা। দাবি আদায় ও পুলিশি হামলার প্রতিবাদে জয়পুরহাটেও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক ও কর্মচারীরা। সকালে শহীদ মিনারে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের এই সমাবেশ হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন ছাত্রদল ও শিক্ষার্থীরা। জবি শিক্ষার্থীর হত্যার ঘটনায় শোক প্রকাশ করে সকালে বিক্ষোভ মিছিল বের করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ঝালকাঠিতে জুবায়েদ হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে সরকারি কলেজ ও ডিগ্রি কলেজ ছাত্রদল। এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা, ধর্ষণ, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা আগুনের ঘটনায় মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশের রপ্তানিমুখী ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া একটি দেশি বিদেশি ষড়যন্ত্র। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। শেখ হাসিনা আয়নাঘর বানিয়ে পুলিশকে ব্যবহার করে বিএনপির ১ লাখ নেতাকর্মীকে জেল খাটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়ন বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ শুরুর আগে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি আরও বলেন, যারা গেল ১৬ বছর ভোট দিতে পারেনি তারা সুযোগ পেলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে। এ সময় উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সারের সংকট নিরসন ও সিন্ডিকেট বন্ধের দাবিতে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঠাকুরগাঁও জেলা শাখা। দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তুজা সেলিম বলেন, ঠাকুরগাঁও জেলা কৃষকরা ন্যায্য দামে সার পাচ্ছেন না, ফলে উৎপাদন খরচ বাড়ছে আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। তিনি অভিযোগ করেন, কিছু অসাধু সিন্ডিকেটের কারণে টিএসপি, ডিএপি ও এমওপি সারের সংকট তৈরি হয়েছে। এই সংকট নিরসন ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। স্মারকলিপিতে ৭ দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে পর্যাপ্ত সার বরাদ্দ, কালোবাজারি রোধ, মাঠ প্রশাসনের তদারকি বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী সার নীতি প্রণয়ন। জুলাই সনদ বাস্তবায়নে যে রাজনৈতিক দল প্রতিজ্ঞাবদ্ধ, যারা গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করবে এবং বাংলাদেশপন্থী রাজনীতি করবে, এনসিপি চাইলে তাদের সাথে নির্বাচনী জোট হতে পারে। দুপুরে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে দলের জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে এসব কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি না থাকায় শুধুমাত্র দায়সারা সনদে স্বাক্ষর করেনি এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ ও নিশ্চয়তা চায় এনসিপি। তিনি আরও বলেন, শুধুমাত্র নির্বাচনে গিয়ে কয়েকটি আসন পাওয়ার জন্য জুলাই সনদ স্বাক্ষর করতে পারে না এনসিপি, কারণ এটি জনগণের আকাঙ্ক্ষার বিপরীত। এর আগে সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টি জয়পুরহাট জেলা ও উপজেলা কমিটির নেতাদের সাথে সমন্বয় সভা করেন। আমরা শুধুমাত্র নির্বাচনে যাব, কয়েকটা আসন পাবো, এটাকে সামনে রেখে আমরা ওই সনদে স্বাক্ষর করতে পারি না, কারণ এটা জনগণের আকাঙ্ক্ষার বিপরীত। সেই সনদের বাস্তবায়নের যখন আমরা আইনি ভিত্তি দেখি না, কিভাবে হবে এটা যখন আমরা কোনো একদম সঠিক ক্লিয়ারেন্স পাই না,
তখন আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র দায় সারা একটা সনদে স্বাক্ষর করিনি। বগুড়ায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের গাড়ি ভরে হামলার অভিযোগ উঠেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহন আকন্দ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মোহন, জানাবেন সার্জিস আলমের গাড়ি ভরে হামলার অভিযোগ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাথে আপনাকে জানাই যে আজকে বগুড়ায় এনসিপির সমন্বয় সভা রয়েছে। তার আগে সার্জিস আলম দুপুরবেলা নতুন এনসিপি নতুন অফিস উদ্বোধন উপলক্ষে একটা প্রেস কনফারেন্স করেছেন। প্রেস কনফারেন্স শেষে কিন্তু বগুড়া জেলা পরিষদ, আমার পিছনে যে মিলনায়তন, এখানে কিন্তু সমন্বয় সভা আয়োজন করা হয়েছে। সমন্বয় সভা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা দুটি ককটেল নিক্ষেপের খবর শুনি এবং একটি ককটেল বিস্ফোরিত হয়েছে, আরেকটা হয় নাই। তো এই বিষয়ে আমাদের এখানে রয়েছেন বগুড়া সদর থানার ওসি হাসান বাসির। আমি ওনাকে জানতে চাইবো যে আপনি একটু যদি বলতেন যে কি শুনেছেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জেনেছেন আজকে এনসিপির সাজিদ সাহেব এখানে এসেছেন। তাদের কয়েকটা প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম ছিল যে জেলা পরিষদ অডিটোরিয়ামে তাদের একটা সমন্বয় সভা হবে। উনি এখানে এসেছেন এবং প্রোগ্রাম চলছিল। এটা আপনারা জানেন যে এটা ওয়েল প্রোটেক্টেড এরিয়া, বিভিন্ন সাইটে আপনার বিল্ডিং রয়েছে, সামনে গেট। আমরা পুলিশ সদস্য যারা ছিলাম আমরা গেটে ছিলাম, ভিতরে প্রোগ্রাম চলছিল। তো এর মধ্যে আমরা একটা বিস্ফোরণের শব্দ পাই। শব্দ শোনার পরে আমরা এসে আমরা দেখি যে একটা হাত বোমার বিস্ফোরণ ঘটেছে এবং একটা অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। যেটা অবিস্ফোরিত অবস্থা রয়েছে সেটা আমরা হেফাজতে আমরা পানির মধ্যে রেখেছি। তো আমার প্রাথমিকভাবে যতটুকু মনে হয়েছে যে এটা তো আসলে ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নাই। তবে আমি একজন প্রত্যক্ষদর্শীর কাছে জেনেছি যে পাশে আপনারা দেখেছেন যে একটা বিল্ডিং রয়েছে, যেটা মূল ভবনের অনেক বাহিরে। সেখান থেকে কে বা কাহারা এটা থ্রো করেছে। তো আমাদের অনুসন্ধান অব্যাহত আছে যে আসলে কারা কি উদ্দেশ্যে এটা থ্রো করেছে। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে এই বোমাটি যেখানে বিস্ফোরিত হয়েছিল সেখানে আসলে কেউ ছিল না, একটা ফাঁকা জায়গা ছিল। এ থেকে কোনো হতাহতের ঘটনা, ওনার গাড়ি বহরে নিক্ষেপ হয়েছে এরকম কোনো অভিযোগ আমরা শুনেছি না। গাড়ি বহরে কোনো হামলার ঘটনা আমরা জানিনি। যদি জানতাম তাহলে তো আমরা সেভাবে ব্যবস্থা নিতাম, বা এই ধরনের কোনো অভিযোগও কেউ আমাদের কাছে করে নাই যে কোনো হতাহতের ঘটনা বা কেউ হতাহত হয়েছে। হতাহতের ঘটনা কোনো প্রকার ঘটে নাই। এখন কি সভা চলছে? হ্যাঁ, সভা চলছে এবং আমাদের যেসব পুলিশিং কার্যক্রম আমাদের ইতিমধ্যে আমাদের এখানে সিআইডি টিম এসেছে, ডিবি টিম আছে। আমরা অনুসন্ধান। অসংখ্য ধন্যবাদ। সাথে যেটা শুনছিলেন যে বগুড়া সদর থানার ওসি কিন্তু বলছেন যে সভা চলছে। আমরা দেখাতে চাই যে এই আমার পিছনে যে দোতলা ভবন দেখছেন এখানে কিন্তু এনসিপির সমন্বয় সভা চলছে এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের পাশাপাশি সিআইডি এবং অন্যান্য সংস্থা কিন্তু এসেছে। সভা চলছে, সবার কিন্তু কোনো বিঘ্ন ঘটে নাই। হ্যাঁ জি, তো এই ছিল। এখন শান্তিপূর্ণভাবে সমাবেশ চলছে এনসিপির সাথী। মোহন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাকরিচ্যুতি, বদলি, যৌন হয়রানি ও নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন টঙ্গী মৈত্রী শিল্পের শ্রমিক ও কর্মচারীরা। সকালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের মূল ফটকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। তারা অভিযোগ করেন প্রতিষ্ঠানটি নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমান নিয়োগ দুর্নীতি, হয়রানি ও প্রশাসনিক অনিয়মের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে অন্যায় আচরণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিকরা দ্রুত নির্বাহী পরিচালকের অপসারণ ও অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। চাঁদপুর সদরে আগুনে পুড়ে গেছে 8টি ব্যবসা প্রতিষ্ঠান। সকালে উপজেলার বাগাদি চৌরাস্তা এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে 30 থেকে 40 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়েছে ফায়ার সার্ভিস। চট্টগ্রামের পটিয়ায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে বেশ কয়েকটি কাঁচা ঘর। এদিকে মধ্যরাতে আগুন লাগে নগরীর প্রবর্তক মোড়ে সেন্ট্রাল সিটি হাসপাতালে। সকাল 7টার দিকে পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের হাজিরপাড়ায় শুক্কুর সওদাগরের বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এতে কয়েকটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এদিকে মধ্যরাতে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সেন্ট্রাল সিটি হাসপাতালের নিচতলায় আগুন লাগে। এতে হাসপাতালের নিচতলার পুরো অংশ পুড়ে যায়। কক্সবাজার রেল স্টেশন সঠিক পরিচালনা ও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় এবার বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ বিষয়ে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। 2023 সালের 11 নভেম্বর চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন
উদ্বোধন করা হয়। ওই বছরের 1 ডিসেম্বর থেকে ঢাকা কক্সবাজার রুটে পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলাচল শুরু হয়। তবে এখনও স্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়নি। রেলওয়ের হিসেবে স্টেশনটি সম্পূর্ণ চালু হলে শুধু ইউটিলিটি খাতে মাসে 10 থেকে 12 কোটি টাকা খরচ হতে পারে। এত ব্যয়ভার বহন করা সম্ভব নয় বলে দাবি করে রেলওয়ে কর্তৃপক্ষ। তাই স্টেশনটি তৃতীয় পক্ষ বা অভিজ্ঞ বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের মধ্যে এরই মধ্যে 3 দফা চিঠি আদান প্রদান হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। রেল স্টেশনটি দ্রুত চালু ও সঠিকভাবে পরিচালনা করা গেলে কক্সবাজারের পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে এবং সরকারও পাবে প্রত্যাশিত রাজস্ব আয়। স্থানীয় ও জাতীয়ভাবে সৃষ্টি হবে কর্মস্থল, জানান স্থানীয়রা। তিস্তার পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও মশাল মিছিল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই কর্মসূচি হয়। জাগো বাহে কণ্ঠে সবাই স্লোগানে কর্মসূচির আয়োজন করে রংপুর ডিভিশন স্টুডেন্টস ইউনিট নামের একটি সংগঠন। কর্মসূচিতে চাকসুর নবনির্বাচিত প্রতিনিধি, বিভিন্ন দলের নেতাকর্মী সহ বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী অংশ নেন। এতে বক্তারা উত্তরের এই বৈষম্য মানি না, মানব না, সবার প্রাপ্য সবাই পায়, আমার বেলায় বাজেট নাই ও ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এরপর শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয়। এটি কাটা পাহাড় সড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে গিয়ে শেষ হয়। রাঙামাটিতে খোলা তেল বোতলজাত করে বিক্রিসহ বিভিন্ন অভিযোগে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। দুপুরে শহরের রিজার্ভ বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ জানান, বাজারে থেকে খোলা সরিষার তেল কিনে বোতলজাত করে বিক্রি করছিল ঝন্টু দে নামে একটি প্রতিষ্ঠান। এছাড়া একটি বেকারি ও একটি ডিপার্টমেন্ট স্টোরে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়াই পণ্য বিক্রির প্রমাণ মেলে। প্রতিষ্ঠান 3টিকে 22,000 টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে এই অভিযান অব্যাহত থাকবে। খাগড়াছড়ি পৌর টাউন হলে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি শাখা এই আয়োজন করে। সম্মেলনের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক MN আফসার বলেন, শিক্ষক সমাজই জাতির মেরুদণ্ড। প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক গুণাবলী গড়ে তুলতে তাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্মেলনে শিক্ষা ব্যবস্থায় বর্তমান চ্যালেঞ্জ এবং পাঠদানের মানোন্নয়ন নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন শিক্ষকরা। খাগড়াছড়িতে অসচ্ছল শিক্ষার্থী, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় আর্থিক অনুদান সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে বাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক বলেন, সমাজের দুর্বল ও অসচ্ছল মানুষের পাশে থেকে তাদের স্বাবলম্বী করে তোলাও মানবিক দায়িত্ব। সেনাবাহিনী শুধু দেশের সুরক্ষা নয়, সাধারণ মানুষের উন্নয়ন ও কল্যাণেও কাজ করে যাচ্ছে। কক্সবাজার শহরে পর্যটকের মোবাইল ছিনতাইয়ের মামলায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 10টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। দুপুরে কক্সবাজার সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পিয়ার। রবিবার রাতে শহরের বিভিন্ন স্থান থেকে জড়িত 5 জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিকেলে ছিনতাইকারীর কবলে পড়েন টাঙ্গাইল থেকে বেড়াতে আসা মোহাম্মদ সাইফুল্লাহ। শহরের কলাতলী এলাকায় ছুরিকাঘাত করে সাইফুল্লাহর মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় কয়েকজন। অভিযুক্তদের বিরুদ্ধে ছিনতাই সহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে দৈনিক প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি লিটন কুমার চৌধুরীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে পৌর সদরের রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় লিটন চৌধুরীকে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় কয়েকজন যুবক তাকে মারধর করছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, হামলার অভিযোগ তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। এর অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের ঢেউ টিন বিতরণ করা হয়।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে এসব টিন বিতরণ করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ সহ দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রামে আল হামিম ইনস্টিটিউট ও আন নিসা একাডেমির শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন এসএ ফ্যামিলির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। এসএ ফ্যামিলির কোম্পানি সেক্রেটারি ও আল হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম, কোম্পানির ডিএজিএম AHM শাহাদত হোসেন চৌধুরী সহ একাডেমির শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, নৈতিক মানদণ্ডে শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। চট্টগ্রামে বাঁশখালীতে বিএনপির 31 দফার লিফলেট বিতরণ, প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার পুকুরিয়া ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুব দলের আহ্বায়ক আবু আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য নুরুল আজিম। এতে বক্তারা বলেন, রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠতে অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের নির্দেশে হত্যার অভিযোগে করা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। একই সঙ্গে প্রসিকিউশনের কার্যক্রম গতিশীল করতে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, দেশব্যাপী ছাত্র জনতা বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের নির্দেশে হত্যার অভিযোগে মোট 837টি মামলার রেকর্ড হয়েছে। এর মধ্যে 45টি মামলার বিচার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া বিভিন্ন ফৌজদারি আদালতে এরই মধ্যে 19টি হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এসব হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনের বিধান অনুযায়ী বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 52, রাজশাহী 1-এ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আমরা এখন আছি রাজশাহী 1 তানোর গোদাগাড়ী আসনে। এই আসনটিতে আমাদের আজকে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট শিল্পপতি এবং গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি এই আসনে মনোনয়ন প্রত্যাশী এবং দীর্ঘদিন ধরে কাজ করছেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে। কেমন আশা করছেন, কতটা আশা করছেন মনোনয়ন পাওয়ার বিষয়ে? আমি ইনশাল্লাহ আশাবাদী, আমি 100% আশাবাদী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনীত করবেন, কারণ আমি সবসময় উনি যে কথাগুলো বলেন, উনার নির্দেশনা অনুযায়ী শুরু থেকে অদ্যাবধি প্রতিটা কথাই ফলো করি এবং আমার নেতাকর্মীদেরকে বলি যে আপনারা সবসময় বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশনা ফলো করবেন। সেই হিসাবে আমি বিগত আন্দোলন এই 17 বছর যাবৎ নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলাম। তাদের বিপদে আপদে সবসময় জেল জরিমানা এবং তারা যখন জেলে ছিল তাদেরকে জেলে দেখভাল করা, তাদেরকে বাড়িতে তাদের দেখভাল করা, এবং আমি নিজেও এই ডামি নির্বাচনের আগের দিন রাত্রে এই ফ্যাসিবাদী সরকারের মানে চক্ষুশূলক এতে আমিও অ্যারেস্ট হই। এছাড়াও আমার নেতাকর্মীরা, অনেক নেতাকর্মী গোদাগাড়ী থানারে অ্যারেস্ট হয়, তাদেরকে সার্বিকভাবে আমি দেখভাল করি। সেই হিসাবে আমি আশাবাদী, ইনশাল্লাহ আমি গোদাগাড়ী থানার থেকে আমি মনোনয়ন আশা করি। অতীতের অনেক কথা বলছিলেন ওই সময় দলের অবদান রাখার। ভবিষ্যতে কি করবেন যদি নির্বাচিত হন? সেক্ষেত্রে এই এলাকার উন্নয়নের জন্য কি করবেন? এখানে আদিবাসীদের একটা বিশাল এলাকায় জনগোষ্ঠী বাস করে এই এলাকায়। এই এলাকার উন্নয়নে কি কি কাজ করবেন? বেকারত্ব দূর করা, শিক্ষা বিস্তার সহ। দেখেন, আমি একজন শিল্পোদ্যোক্তা, সেই হিসাবে আমাদের অত্র অঞ্চলটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহ অন্য ধর্মাবলম্বী মানুষ এখানে বসবাস করে। সেই হিসাবে আমার প্রথম কথা হলো যে আমি আমার একজন প্রতিনিধি রাখবো যারা
সনাতন সহ অন্য যে কোনো একজন প্রতিনিধি যিনি এই সনাতন সহ অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে যেন দেখভাল করতে পারে, তাদের যেন সবসময় তাদের খোঁজ খবর রাখতে পারে। আর আমি যেহেতু একজন শিল্প উদ্যোক্তা, সেই হিসাবে আমি এই অত্র অঞ্চলে বেকার মুক্ত করাই আমার মূল লক্ষ্য। যেহেতু সুশিক্ষা, স্বাস্থ্য, আমি অনেক আগেই ঘোষণা দিয়েছি যে গোদাগাড়ি তানোরের মাঝখানে আমি একটি আমার নিজস্ব উদ্যোগে, নিজস্ব অর্থায়নে আমি একটি বড় হাসপাতাল নির্মাণ করব, যে হাসপাতালের মাধ্যমে সরকারি যে ব্যয় সেই অনুযায়ী যেন সেই ট্রিটমেন্টটা এখান থেকে পাই। এই সুবিধা শুধু গোদাগাড়ি তানোর নয়, গোদাগাড়ি তানোরের অত্র অঞ্চলের, রাজশাহীর বিভিন্ন অঞ্চলের মানুষ যেন সেই সুবিধাটা পায়। এই অঞ্চলে একটা বড় সমস্যা, এই গোদাগাড়িকে বলা হয় হিরোইনের একটা রুট। এই যে এই রুট দিয়ে সারা দেশে হিরোইন ছড়িয়ে পড়ে, মাদক ব্যবসার যে প্রসার এখান থেকে ঘটে, এইটা বন্ধে কোনো উদ্যোগ নেবেন কিনা? দেখেন, আমি একজন মানুষ, আমি যদি আমার দল যদি সরকার গঠন করে, আমি যদি মনোনয়ন পাই এবং আমি যদি মনোনীত হই, অবশ্যই যে কোনো খারাপের বিরুদ্ধে আমি আছি। তারপরেই আমি যে একা পারবো তা না, আমি সার্বিকভাবে প্রশাসন সহ বিভিন্ন যারা মাদক নিয়ন্ত্রক দ্রব্য আছে, প্রশাসন আছে, তাদেরকে সাথে নিয়ে আমি একসাথে চেষ্টা করব মাদককে নিয়ন্ত্রণ করার। তার কারণ হলো এই মাদক যদি মাদক যদি আমাদের এই নিয়ন্ত্রণ হয় যুব সমাজের ভিতরে, তাহলে এই যুব সমাজকে আমি সম্পদে পরিণত করতে পারবো। এই এলাকায় প্রচুর আদিবাসীর বাস, তাদের জন্য কি করবেন? বিশেষ করে আদিবাসীরা এখনো খুবই কষ্টকর জীবনযাপন করে, তাদের ঘর নেই, বাড়ি নেই, জমি জাতি নেই, তারা নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য কি করতে চান আপনি? আমি অনেক আগের থেকে সনাতন সহ আদিবাসীদের বিভিন্ন ব্যাপারে বিভিন্ন তাদের আর্থিক সহযোগিতা, তাদের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, তাদের মন্দির সহ পানির ব্যবস্থা সহ বিভিন্নভাবে করতে চাচ্ছি। এবং আমার সবচেয়ে যেটা বড় কথা, আমি মুসলমান, আমি মোহাম্মদ সুলতানুর রহমান তারেক, আমার যে অধিকার ওই অমল কুমার দত্ত তারও সেই অধিকার, সেই হিসাবে আমরা সমভাবে তাদেরকে একত্রে রাখবো, এটাই আমার মূল উদ্দেশ্য। কারণ আমারও ভোট একটা, তাদেরও ভোট একটা। ধন্যবাদ। কথা বলছিলেন সুলতানুল ইসলাম তারেক, তিনি এখানকার আদিবাসী, এখানকার মাদক বন্ধ সব বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন আছে রাজশাহী 1 আসনে। এরপর আমরা থাকবো সন্ধ্যা 7টায় আরেকজন নতুন অতিথির সঙ্গে। সে পর্যন্ত ডিবিসির সঙ্গেই থাকুন, চোখ রাখুন ডিবিসির পর্দায়। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর হত্যা মামলা দায়েরের আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান জানিয়েছেন। এদিন চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করে আদালত। এ বিষয়ে সালমান শাহর বাবা কমর উদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়েরের আদেশ দেয় আদালত। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা মডেল থানা পুলিশকে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।